শহীদ মিনার টাঙ্গাইলে বিপুল পরিমাণ টাঙ্গাইলের জনগণকে, টাঙ্গাইলবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সেই সাথে প্রত্যাশা ব্যক্ত করি দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে এভাবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন, সহযোগিতা করবেন। আমরা দেশ এবং জাতির প্রশ্নে, ইসলামের কল্যাণে, প্রতিটি ক্রান্তি লগ্নে আমরা মাঠে ময়দানে সোচ্চার ভূমিকা পালন করব। বাংলাদেশকে সকল আধিপত্যবাদী শক্তির হাত থেকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় টাঙ্গাইলবাসী, দীর্ঘ অনেক ত্যাগ কোরবানি, অনেক রক্তের নজরানা, অনেক জীবন দানের পর একটি ফ্যাসিবাদী আমলের দীর্ঘ অন্ধকার যুগ পেরিয়ে বাংলাদেশ আজ একটি নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে উপনীত। এই সময় আমরা চাই আমাদের দেশে 24শে জুলাই বিপ্লব পরবর্তী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটি সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হলো মাত্র 6 মাস। এই 6 মাস যেতে না যেতেই আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই সরকারের নানা বিষয়ে সমালোচনা করছি এবং নানা বিষয়ে আমরা বিরুদ্ধাচরণ করছি। এটা নিয়ে অনেক মানুষের মধ্যে প্রশ্ন থাকতে পারে, কৌতূহল থাকতে পারে। সেজন্য আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমাদের চলমান এই সংগ্রাম, আমাদের চলমান এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়, বরং আমাদের চলমান এই আন্দোলন দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত এই সিরিজ নাগরিক সমাবেশের এই কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সরকারের কাছ থেকে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। আমরা লক্ষ্য করেছি একটি ফ্যাসিবাদী সরকার যারা কখনো বিনা ভোটের সরকার কায়েম করেছিল, কখনো রাতের ভোটের সরকার প্রতিষ্ঠিত করেছিল, কখনো আমি আর ডামি মার্কা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এভাবেই বাংলাদেশ থেকে বাংলাদেশের তরুণ প্রজন্ম, এমনকি যাদের বয়স 35-এর কোটায়, তারা ভোটাধিকার কি জিনিস ভুলতে বসেছিল। মানুষের কাছ থেকে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার ক্ষান্ত হয়নি, গোটা বাংলাদেশটাকে একটা বধ্যভূমিতে পরিণত করেছিল। বাংলাদেশের শত শত হাজার হাজার যুবকদেরকে গুম করে খুন করেছিল। বাংলার প্রতিটি জনপদে মায়ের কান্না ভেসে আসত, সন্তানহারা বাবার আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। ঠিক এমন একটি খুন, গুম আর হত্যাকাণ্ডের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, যে দেশে বাংলাদেশের নাগরিকদের অধিকারের চেয়ে আরেকটি ভিন দেশের স্বার্থ রক্ষা করাই হয়েছিল সরকারের প্রধান এজেন্ডা। যে দেশের সরকারের প্রধানমন্ত্রীকে বিশ্ব দরবারে একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী নয়, বরং অন্য আরেকটি দেশের মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করতে বাংলাদেশের মানুষ দেখেছে। তখন এদেশের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশটাকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ভোটের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের মানুষ একের পর এক সংগ্রাম করে গিয়েছে। এই সংগ্রামের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সিংহ শার্দুলেরা, নবী প্রেমিক তাওহীদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে ঢাকার রাজপথে শাপলা চত্বরে বিপ্লবের ভিত তারা তৈরি করেছিল। সেই বিপ্লবের ভিতের উপর দাঁড়িয়ে একের পর এক সংগ্রাম হয়েছে। 2014-15 সালে
কি করবে? আমরা এখনো আশা করি, আমরা এখনো আশাবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অগ্রসর হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারি করবে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাই আমরা বলতে চাই, এই যে গণভোট হয়ে গেল, গণভোট একদিনে হয়নি, একদিনে গণভোটের পর্যায়ে আসেনি। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 3 এজেন্ডা নিয়ে কার্যক্রম শুরু করেছিল: বিচার, সংস্কার এবং একটি স্বচ্ছ নির্বাচন। 3 এজেন্ডা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছিল। আমরা প্রথম দিন থেকেই ইউনূস সরকারকে বলেছিলাম, বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি দিতে হবে। আমরা বলেছিলাম, ৭২-এর বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ভারতীয় আধিপত্যবাদের রাজনৈতিক বন্দোবস্ত বাতিল করে ২৪ জুলাইয়ের ভিত্তিতে ৪৭, ৭১ এবং ২৪-এর নতুন বাংলাদেশ গড়বার জন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এবং সাংবিধানিক সংস্কার করতে হবে। আর এরপরে বলেছিলাম, বিচার দৃশ্যমান করার পর এবং সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার পর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমাদের এই সম্মিলিত দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস ৮৩টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতের জুলাই সনদ বাস্তবায়ন করলো। দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদের মধ্যে রাষ্ট্রের সংস্কারের জন্য এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন একটি সংবিধানের ভিত রচনা করার জন্য মৌলিক যে সকল সংস্কার প্রস্তাবগুলো আনা হলো, তার 13টি প্রস্তাবের মধ্যে 10টি প্রস্তাবের সাথেই আমাদের প্রিয় বিএনপি দ্বিমত পোষণ করে প্রকারান্তরে তারা সংস্কারের বিপক্ষে অবস্থান গ্রহণ করলো। সকল রাজনৈতিক দল একদিকে, শুধু বিএনপি একা আরেকদিকে। এভাবে জুলাই সনদ প্রণীত হলো। এরপরে জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত হতে পারলো না, জামায়াতে ইসলাম একমত হতে পারলো না, জাতীয় নাগরিক কমিটি এনসিপি একমত হতে পারলো না, বাংলাদেশ খেলাফত মজলিস একমত হতে পারলো না, ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হতে পারলো না, বাংলাদেশের প্রায় মূলধারার প্রতিটি রাজনৈতিক দলের সাথে বিএনপির জুলাই সনদের মৌলিক ধারাগুলো নিয়ে দ্বিমত থেকে গেল। তখন প্রশ্ন আসলো, এই দ্বিমতের অবসান কিভাবে হবে? এই দ্বিমত কিভাবে ঘুচবে? তখন আমরা একমত হলাম, বিএনপি সহ আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জনগণ। জনগণের কাছে যাওয়া হবে রেফারেন্ডাম অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে, গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে। বিএনপির আজকের মুখপাত্র জনাব সালাউদ্দিন সাহেব প্রস্তাব করলেন, গণভোট হোক, জনগণ যেই ম্যান্ডেট দিবে সেটাই কার্যকর হবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, ঠিক আছে, আসুন গণভোটে। গণভোটের দাবি, বাস্তব গণভোটের দাবি মেনে নেওয়া হলো। বিএনপি একমত হলো। গণভোটের জন্য ব্যালট পেপার তৈরি করা হলো। সেই ব্যালটের মধ্যে বিএনপি যেই সকল পয়েন্টগুলোতে অন্যান্য রাজনৈতিক দলের সাথে দ্বিমত পোষণ করত, প্রতিটি পয়েন্টকে উল্লেখ করে 4টি প্রশ্নের মাধ্যমে জনগণের কাছ থেকে হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটি শুধুমাত্র সংসদ নির্বাচন ছিল না, সেটি ছিল একসাথে সংসদ নির্বাচন, সঙ্গে ছিল গণভোট, রেফারেন্ডামের নির্বাচন। সেই নির্বাচনে
বেশি মানুষ ভোট দিল ধানের শীষ সহ বিএনপি এবং তার মিত্রদেরকে। তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2 শতাধিক অধিক আসন কেড়ে নিয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে 2/3 মেজরিটি তারা বেছে নিয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের রেজওয়ানা চৌধুরীদের মতো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তারা 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছে। আমরা দেশের স্বার্থে সব মেনে নিয়েছি। আমার ভোটের আমার আসন থেকে পরিকল্পিতভাবে পরাজিত করে আমাদেরকে সংসদে সত্য কথাগুলো উচ্চারণ করার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা মেনে নিয়েছি দেশের স্বার্থে, আমরা মেনে নিয়েছি জনগণের স্বার্থে। এরপরেও কথা থেকে যায়, তারা 50% ভোট পেয়ে সরকার গঠন করলো, অথচ প্রায় 70% মানুষ গণভোটে ব্যালটের পক্ষে ভোট প্রদান করলো। এভাবে একদিকে 50% আর একদিকে 70% মানুষের ভোট আসলো হায়ের পক্ষে। যখন বিজয়ী সংসদ সদস্যদেরকে শপথ পড়ানোর জন্য আহ্বান করা হলো, তখন আমাদের সকলকে হতবাক করে দিয়ে বিএনপি এবং তার দলীয় সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্যের শপথ গ্রহণ করলো, আর 70% মানুষের গণভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা সেই গণভোটের শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আজ আমাদেরকে যারা প্রশ্ন করেন যে সরকারের 6 মাস গেল না, এখনই আপনারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন কেন, তাদের প্রতি বিনীতভাবে আমাদের আহ্বান একটাই থাকবে, আমরা এই সরকারের সমালোচনা করতে চাই নাই, আমরা সরকারের বিরুদ্ধাচরণ করতে এখনো প্রস্তুত নই, কিন্তু সরকার তো জন্মের প্রথম দিন থেকেই 70% মানুষের জনগণের ভোটের সঙ্গে গাদ্দারি করেছে। আমরা বলবো, আমরা সরকারের যেমন সমালোচনা করছি, 70% মানুষের ভোটাধিকারের সাথে সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জনগণের ভোটের অধিকার, ভোটের সম্মান রক্ষা করার জন্য আজকে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা বিনীতভাবে বলতে চাই, জনগণের অধিকার নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলা বন্ধ করে দেয়, আমরাও বিএনপির বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব। আজ যদি জনগণের 70% মানুষের গণভোটের রায় কার্যকর করার ঘোষণা দেয় বিএনপি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, আমি টাঙ্গাইলের এই শহীদ মিনার মঞ্চে দাঁড়িয়ে বলতেছি, আগামীকাল থেকে আমাদের গণভোটের রায়ের দাবিতে আয়োজিত প্রতিটি নাগরিক সমাবেশের কর্মসূচি স্থগিত ঘোষণা করব। আর যদি তারা গণভোটের রায় কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, আমাদের এটা শুধু নাগরিক সমাবেশ নয়, প্রকারান্তরে ধীরে ধীরে মহাসমাবেশে পরিণত হবে, মহা আন্দোলনে পরিণত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার বলছি, আমরা বর্তমান সরকারকে পতনের জন্য আন্দোলনে নামি নাই, বরং আমরা মনে করি অনেক কষ্টের পর, অনেক রক্ত দেওয়ার পর, অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশে আজ জনগণের যেই শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবেই হোক জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আমরা চাই এই সরকার 5 বছর ক্ষমতায় টিকে থাকুক। আমরা নতুন করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হোক সেটা কোনোভাবেই চাই না। বাংলাদেশে আবার নতুন করে কোন আধিপত্যবাদী শক্তি অন্য দেশ থেকে বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারণ করে দিক, এটা আমরা চাই না। আর এজন্যই সরকারের সাহসী প্রতিটি পদক্ষেপকে আমরা প্রশংসা করেছি, সমর্থন জানাচ্ছি। প্রয়োজনে সরকারের সহযোগিতায় রাজপথে আমরা মাঠে নামতেও প্রস্তুত রয়েছি।
যখন বাংলাদেশের আদালত কর্তৃক খুনি ঘোষিত হয়ে মৃত্যুদণ্ডের রায় যার বিরুদ্ধে ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে আজকে মৃত্যুদণ্ডের পরোয়ানা ঝুলছে, আমার দেশের আদালতের দৃষ্টিতে এক খুনি আসামিকে অন্য আরেকটি দেশ পুত্রবধূর মতো আচরণ করছে, বধূর মতো তাকে আরামে আয়েশে রেখেছে। আমরা সেটা নিয়েও উচ্চবাচ্য করছিলাম না। সাম্প্রতিক আমরা দেখেছি তাকে বাংলাদেশের মধ্যে আবার নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য দিল্লির ক্ষমতার পক্ষ থেকে নতুন করে আবার তাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দেশের পলাতক খুনি, একটি দেশের আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আরেকটি রাষ্ট্রের পক্ষ থেকে ওপেন রাজনৈতিক প্রোগ্রাম করার, প্রেস কনফারেন্স করার সুযোগ দেওয়া হয়। এটি রাজনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। দিল্লির প্রতি আমাদের বার্তা হলো এই, আপনারা আপনাদের এই ভুল কূটনীতির পথ থেকে ফিরে আসুন। আপনারা বিগত ফ্যাসিবাদী 15 বছরের আমলে বাংলাদেশকে মূল্য দেন নাই, আপনারা বাংলাদেশের জনগণকে 2 পয়সার দাম দেন নাই। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে আপনারা সম্পর্ক গড়ে তুলেছেন। আমরা মাইন্ড করেছি, আমরা মাইন্ড করেছি। আমরা আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা আহ্বান জানাতে চাই, প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশী দেশ সুলভ আচরণ করুন। আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান দেখান। আমার দেশের ফেরারি পলাতক খুনি আসামিকে আমার বাংলাদেশের আদালতের হাতে হস্তান্তর করুন। তা না করে আপনারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য আমার দেশের পলাতক খুনিকে দিয়ে প্রেস কনফারেন্স করাবেন, আর উপর দিয়ে আমার প্রধানমন্ত্রীকে আপনার দেশে আমন্ত্রণ জানাবেন। আমরা বাংলাদেশ সরকারের ভারতের প্রতি তাদের এই শিষ্টাচার বর্জিত আচরণের প্রতিবাদ জানানোর জন্য আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা বলি, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যেই শক্ত অবস্থান গ্রহণ করেছে, যতদিন পর্যন্ত ভারত তার ভুল কূটনীতি থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী দিল্লি সফর করতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করি না। সরকার ভালো পদক্ষেপ নিবে, দেশের জনগণের পক্ষে পদক্ষেপ নিবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে, আমার সীমান্তকে নিরাপদ করার জন্য সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, আমার সীমান্তের কাঁটাতারে আর কোনো ফেলানি যেন ঝুলে না থাকে, সরকারের সেই প্রতিটি পদক্ষেপকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বাংলাদেশের 18 কোটি জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সেই সাথে আমরা সরকারকে বলতে চাই, আমাদের মধ্যে বিরোধের যেই জায়গাগুলো আছে সেগুলো সমাধান করে নিন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করুন। আমাদের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা ছাড়া মোকাবেলা করা সম্ভব হবে না। একদিকে সীমান্তের প্রায় 90% জায়গা দিয়ে ভারতের আধিপত্যবাদ, আরেকদিকে আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমার, বার্মা আজ বছরের পর বছর ধরে তার বৈধ নাগরিক প্রায় 15 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের জনবসতি থেকে উচ্ছেদ করে বাংলাদেশের দিকে পুশিন করে দিয়েছে, যেটা আজকে বাংলাদেশের জন্য একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর গত কয়েকদিন আগে আমরা দেখলাম মায়ানমার সরকার তারা
এটা স্বীকার করেছে। আমরা তীব্র নিন্দা জানাই রোহিঙ্গা সরকার, মায়ানমার সরকারের এই চরম মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। জাতিসংঘের নিরপেক্ষ পরিসংখ্যানে রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা রয়েছে। সেই আলোকে রোহিঙ্গাদেরকে তাদের পিতৃভূমিতে, তাদের জন্মভূমিতে, তাদের আবাসভূমিতে যথাযথভাবে আবার পুনর্বাসনের জন্য মায়ানমারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মায়ানমার যদি সেটা করতে ব্যর্থ হয়, আমরা বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিতে চাই, আপনার গোটা দেশের মধ্যে বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করুন, আন্তর্জাতিক বিশ্বের মতামত গ্রহণ করুন, আন্তর্জাতিক বিশ্বের সমর্থন নিয়ে মায়ানমারকে তার বৈধ নাগরিকদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য অব্যাহত চাপ প্রয়োগ করুন এবং মায়ানমারকে সেজন্য বাধ্য করুন। আমরা আপনাকে সেজন্য সহযোগিতা করব। ঐক্যমত্য প্রতিষ্ঠায় সব ধরনের ছাড় দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি আমার আখেরি কথা বলতে চাই, আজ বর্তমান বিএনপির সাথে অনেক জায়গায় আমাদের ঐক্যমতের প্রশ্ন রয়েছে, আমরা একমত হয়ে কাজ করছি, কিন্তু আমাদের দ্বিমতের জায়গাটা, বিরোধের জায়গাটা সমাধান করা বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব। কারণ এই বিরোধ আমরা তৈরি করিনি, এই বিরোধ সরকার তৈরি করেছে। বিরোধটা কোথায়? সরকার চায় সংবিধান সংশোধন করতে, আর আমরা বলেছি সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার করতে হবে। বলবেন সংবিধান সংশোধন আর সংস্কারের মধ্যে পার্থক্য কি? আমরা আমাদের বক্তব্যগুলো লিখিত আকারে জাতির সামনে উপস্থাপন করেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের সকল নেতা কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, শুধু বক্তব্য নয়, জুলাই কেন আমাদের লড়াই বইটি সংগ্রহ করে আপনারা পড়বেন এবং সংশোধন আর সংস্কারের মধ্যে কি তফাৎ, বর্তমান সরকারের সাথে আমাদের বিরোধের মূল পয়েন্টটা কোথায় সেটা ভালো করে উপলব্ধি করবেন। উপলব্ধি করে দেশের জনগণকে সোচ্চার করবেন, সচেতন করবেন। কারণ বিএনপি যেটা বলছে সেটা হলো সংসদ নির্বাচন বৈধ আর গণভোট নাকি অবৈধ। একই দিনে একই মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্ম নিল, একটা যদি হালাল জাদা হয় আর একটা কেমনে হারামজাদা হয়, আর ওইটাই যদি হারামজাদা হবে তাহলে এটা কেমনে হালাল জাদা হয়। যদি এক সন্তান অবৈধ হয় আরেক সন্তান অবৈধ হবে। গণভোট যদি অবৈধ হয়, সংসদ নির্বাচনেরও বৈধতার কোনো সুযোগ নাই। কাজেই হিসাব করে রাজনীতির পদক্ষেপ নেন, না হলে মনে রাখবেন 70% মানুষের এই ভোট, 70% জনগণের এই ভোটাধিকারের প্রতি আপনারা যদি এভাবেই অব্যাহতভাবে উপেক্ষা করতে থাকেন, তাহলে অদূর ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি হতে পারে আপনাদের জনপ্রিয়তায় ধস নামবে। মনে রাখেন, বাংলাদেশের ইতিহাস বলে একটা কথা আছে। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল একটা দলকে, কিন্তু তৎকালীন ক্ষমতাসীন, তৎকালীন ক্ষমতার মসনদে অধিষ্ঠিত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী বাংলার জনগণের ভোটাধিকারকে মেনে নিতে প্রস্তুত হয় নাই। তারা জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নাই। পরিণাম কতটা ভয়াবহ ছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে জিজ্ঞাসা করে দেখুন। জনগণের ভোটাধিকারকে না মানার কারণেই ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের জনগণের গণরায় বাস্তবায়ন করার উদ্দেশ্যেই। কাজে আজ সেই বাংলাদেশে, যেই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার মসনদ পাকাপোক্ত করেছিলেন একটি গণভোটের মাধ্যমে, একটি রেফারেন্ডামের মাধ্যমে, আমি সেই বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, অন্য কেউ গণভোটের বিরুদ্ধাচরণ করলেও শহীদ জিয়ার দলের পক্ষে অন্তত গণভোটের বিরোধিতা মানায় না। যদি আপনারা গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, আপনার দলের জন্ম নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলবে।
কাজেই গণভোটের রায়কে সম্মান দেখান। শেখ হাসিনা সে একটা কৌশল নিয়েছিল, নতুন এক স্লোগান শুরু করেছিল, বলেছিল উন্নয়নের গণতন্ত্র। মনে আছে আপনাদের? শেখ হাসিনা বলতো গণতন্ত্র মানেই হলো উন্নয়ন, জনগণের ভোট লাগবে না, বিনা ভোটের সরকার, উন্নয়নের নাম গণতন্ত্র। ভোট লাগবে না, রাতের ভোটের সরকার, উন্নয়নের গণতন্ত্র। ভোট লাগবে না, আমি আর ডামি মার্কা নির্বাচন, উন্নয়নের গণতন্ত্র। দেশের দক্ষিণ জনপদের জনগণকে বলেছিল আমি তোমাদেরকে পদ্মা ব্রিজ বানায় দিছি, এটাই তোমাদের গণতন্ত্র। ঢাকার মানুষকে বলেছিল আমি তোমাদেরকে মেট্রো রেল বানিয়ে দিয়েছি, এটাই তোমাদের গণতন্ত্র। আমি তোমাদেরকে এক্সপ্রেসওয়ে হাইওয়ে বানিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে ফ্লাইওভার বানিয়ে দিয়েছি, এগুলোর নামই গণতন্ত্র। ভোট দেওয়ার নাম গণতন্ত্র না। আমার কেন যেন ভয় হচ্ছে শেখ হাসিনার কাঁধের উপর থেকে সেই ভূত নেমে নতুন করে আবার বিএনপিকে আসর করার চেষ্টা করতেছে। যদি বিএনপিকে সেই ভূতে ধরে তাহলে মনে রাখবেন বিএনপির পরিণামও খুব ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, ভালো কথা। আমার দেশের নারী সমাজ, আমার প্রান্তিক অঞ্চলের মায়েরা বোনেরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা যদি স্বাবলম্বী হয়, তারা যদি একটু হাতে নগদ অর্থ পায়, সংসার পরিচালনা করতে পারে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। দেশের তৃণমূলের অর্থনীতির সচল হবে, ধন্যবাদ জানাই। কৃষক কার্ড দিবেন, দেশের কৃষিকাজ, কৃষি ক্ষেত্র শক্তিশালী হবে, ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নতুন করে বলছে আবার গ্যাসের কার্ড দিবেন, বিদ্যুতের কার্ড দিবেন, তেলের কার্ড দিবেন। কেন জানি মনে হয় কার্ডের সরকার হয়ে যাচ্ছে এটা। আচ্ছা হোক কার্ডের সরকার, সেটাতেও আমাদের কোনো আপত্তি নাই। শুধু আপত্তি থাকবে তখন যদি শেখ হাসিনার মতো আপনারাও বলা শুরু করেন যে আমি ফ্যামিলি কার্ড দিয়েছি, এটাই আমার গণতন্ত্র। যদি আবার বলা শুরু করেন কৃষি কার্ড দিয়েছি, এটাই গণতন্ত্র, ভোট দেওয়ার দরকারটা কি? তাহলে মনে রাখবেন পদ্মা সেতু আর মেট্রো রেল আর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে শেখ হাসিনা ক্ষমতার মসনদ শুধু হারায় নেই, বাংলাদেশের 55,000 বর্গ মাইল এলাকায় 1 ইঞ্চি মাটি তার কপালে নাই। আপনাকে আমরা, জনাব তারেক রহমান সাহেব, আপনাকে আমরা শ্রদ্ধা করি। আপনার বাবা, আপনার মায়ের কারণে আপনাকে আরো বেশি আমরা শ্রদ্ধা করি। আপনার বাবা এবং আপনার মায়ের আজীবন এবং আমরণ সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি তার অন্তিম সময়েও বেগম জিয়া আমাদেরকে বলে গিয়েছেন যে আপনারা দেশের সম্পদের, দেশের জনগণের অধিকার আদায়ের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সেই কথার সাথে একমত পোষণ করে আমরা বলতে চাই এই কৃষি কার্ড, এই ফ্যামিলি কার্ড, বিদ্যুৎ কার্ড আর কোন কার্ড দিয়েই গণতন্ত্রের এবং জনগণের রায়ের বিকল্প হতে পারে না। গণভোটের রায় কার্যকর করুন। আর এইভাবে এক একটা কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়াবেন, ভালো কথা। গ্যাসের সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ায়। বিদ্যুতের দাম বৃদ্ধি করবেন, ভালো কথা। কৃত্রিম সংকট তৈরি করে বিদ্যুতের দাম বাড়ায়। তেলের দাম বাড়াবেন, ভালো কথা। আন্তর্জাতিক চাপ আছে, নাইলে তেলের দাম না বাড়ালে দেশের অর্থনীতি চলছে না। সকল পেট্রোল পাম্পগুলোতে 2 মাইল 3 মাইল লাইন লাগায় দিয়ে জনগণের অজস্র কর্মঘণ্টা নষ্ট করে তেলের দাম বাড়ায় দিলেন। এখন আর কোনো পেট্রোল পাম্পে তেলের সংকট নাই। এগুলো জনগণের সাথে ভাওতাবাজি। আপনি কেন দাম বাড়াতে চান? সংসদে বিল উত্থাপন করুন, ওপেন ডিবেট করুন, ওপেন বিতর্ক করুন, আলোচনা সমালোচনা হবে। তারপর ঐক্যমতের সিদ্ধান্তে আপনারা দেশের নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যদি বৃদ্ধি করতে হয় বৃদ্ধি করবেন। আর জনগণের সঙ্গে যদি আলো আধারের এরকম প্রতারণার খেলা খেলতে চান, জনগণের কাছে কিন্তু সর্বশেষ কার্ড আছে, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। জনগণ যদি লাল কার্ড বের করে তাহলে কিন্তু আর ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তাহলে কিন্তু আর বিদ্যুৎ কার্ড,
চেষ্টা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের এই টাঙ্গাইলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব এবং তার অগ্রজ জনাব আব্দুল সালাম পিন্টু সাহেব দীর্ঘ আমাদের সংগ্রামের সাথী, কারাগারের দিনের পর দিন আমাদের সহযোদ্ধা। আমরা তাদের প্রতিও বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, পিন্টু ভাই, টুকু ভাই, আপনারাও আমাদের কথাগুলো বুঝুন। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের কল্যাণের জন্য, বিএনপির কল্যাণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য। তাই আসুন, যে ঐক্যমত্য করে ওঠা প্রয়োজন, সে ঐক্যমত্য ছাড়া আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করা কিন্তু সম্ভব হবে না। এই আধিপত্যবাদকে যদি আপনারা মোকাবেলা করতে চান, আমাদের সহযোগিতার প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ খেলাফত মজলিসের যেই জাগরণ শুরু হয়েছে, প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের কাজকে দুর্বার গতিতে এগিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে খেলাফত প্রতিষ্ঠার অতঙ্গ প্রহরীদের দুর্গ গড়ে তুলতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জুলাইয়ের বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।